আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কাঁদিস না মা, তুই বা কেন এটা বলতে গেলি বলতো? তিয়াশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি কি জানতাম নাকি? এই বলে দৌড়ে নিজের রুমে চলে গেল। বালিশে মুখ বুজে কান্না করতে করতে বিড়বিড় করল, বাঘের বাচ্চা শুধু ওর ওই বাঘের থাবার মতো হাত দিয়ে মারা শুরু করবে। বদমাস ইবলিশ লোক। বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে কিছু ভাবছে। চোখগুলো এখন রক্তে রাঙ্গা হয়ে আছে। হঠাৎ ইউভি এসে দাঁড়ালো। ভাইয়া, কি হয়েছে তোমার? এত রেগে গেলে কেন? এটা তো আমরা অন্যভাবেও সামলাতে পারতাম। জাউনের দিকে না তাকিয়ে বলতে লাগলো, তোর বোন আমার মাথা খারাপ করে দিচ্ছে দিনকে দিন। আমি জানি না কিভাবে সামলাবো নিজেকে। ইউভি কিছু একটা ভেবে বলল, হ্যাঁ, বৃষ্টি আবার কি করেছে ভাইয়া? আমি ওর সঙ্গে কথা বলবো। জাউন ডেকে বলে দাঁতে দাঁত পিষিয়ে বলে উঠল। কথার বাচ্চা, আমি রোদের কথা বলছি। ইউভি বলে উঠল, ও আচ্ছা আচ্ছা, ছাড়ো ভাইয়া, ও ছোট মানুষ, কি বলতে কি বলে ফেলেছে। জাউন আবার উপরের দিকে তাকে ধোয়া টেনে বিড়বিড় করে বলল। ছাড়তেই তো পারছি না, ওটাই তো চাচ্ছি। ইউভি বলল, কিছু বললে ভাইয়া? জায়ন উত্তর দিল না। জায়ন আবার ইউভির দিকে তাকে ভুরকুচকে ইউভির কাঁধে হাত দিয়ে বলল, কি যেন বললি? তোর বোন ছোট? তাহলে অনু কি? অনু তো রোদের থেকে 1 বছরের ছোট। তাহলে উভান কিছু না বুঝে থতমত খেয়ে মাথা চুলকাতে চুলকাতে একটু হেসে বলল, ইয়ে মানে ভাইয়া, বুঝুই তো। যেন বিড়বিড় করে বলল। তাহলে তুইও বোঝ। দুপুরে খাবারের পর সবাই ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে। এর মধ্যে আয়েশা বেগমের ফ্যামিলিও চলে এসেছেন। সবাই কথা বলে আগামী 11 দিন পরে বিয়ের দিন ঠিক করে। সবাই খুব খুশি। মিষ্টি খাওয়ানো থেকে শুরু করে সবাই হাসি ঠাট্টার মধ্যে সবাই কথা বলে যাচ্ছে। কিন্তু বৃষ্টির মুখে হাসি থাকলেও কি যেন একটা অদ্ভুত সংশয়ের ছাপ পাওয়া যাচ্ছে। কারণ নজরে সেটা পড়ল না। এদিকে জায়নের হাত দুটো মুঠো বন্ধ করে কপালে ঠেকে মাথা নিচু করে কি যেন ভেবে চলেছে। তার এসব দিকে ধ্যান ধারণা নেই বা শোনার কোনো ইচ্ছে নেই। হুট করে উঠে চলে গেল সিঁড়ি বেয়ে উপরে। এদিকে রোদ সকাল থেকে রুম থেকেও বের হয়নি, না তো আরোহীদের বাড়ি গেছে। দুপুরে সুরাইয়া বেগমের রুমে এসে খাবারটা খাইয়ে গেছে। রোদ ওই রুমেই শুয়েছিল। হঠাৎ দরজা কেউ নক করলো। 3-4 বার আস্তে করে বেড থেকে উঠে ধীর কদমে হেঁটে দরজা খুলতে গেল। কিন্তু দরজাটা খুলতে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেহারা দেখা মাত্রই দরজাটা পুনরায় বন্ধ করতে গেল, কিন্তু তার হয়ে উঠল না। তার আগেই জায়ন রুমে প্রবেশ করে। রোদের হাতটা ধরে দরজাটা এক পা দিয়ে বন্ধ করে দিল আর রোদকে ঘুরিয়ে রোদের ওই ছোট হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে দরজায় চেপে ধরেছে। আর জায়ন এর বাঁ হাত দিয়ে রোদের সাইডে লক করে রেখেছে। জায়নের পরনে লাইট ব্রাউন রঙের বেগি কার্ভ ট্রাউজার আর ওভার সাইজ ব্ল্যাক টি শার্ট। সামনে লম্বা কালো চুলগুলো কপালে ছড়িয়ে আছে। গায়ে থেকে বেরোচ্ছে বিদেশি পারফিউমে ঘ্রাণ। রোদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে এসব কিছু রোদকে কেমন যেন নেশার ঘরে নিয়ে যাচ্ছে। নিজেকে কেমন তার পাগল পাগল লাগছে। কিন্তু এই সব কিছু আমলে রোদ নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে। কিন্তু ওইটুকু শরীর ওর ক্ষমতা। জায়নের পার সমান শরীরের কাছে যেন মনে হচ্ছে সব চেষ্টাই বৃথা। এদিকে ভয় রোদের চোখ বড় বড় হয়ে লম্বা চোখের পলকগুলো জায়ন এর দিকে তাকিয়ে আছে। জায়ন এর এত কাছে আসে রোদের কানমুখ লাল হয়ে যাচ্ছে। নিঃশ্বাস আটকে আছে। শরীরে এক কম্পনের সৃষ্টি হয়েছে। খানিকক্ষণ একে অপরের দিকে এইভাবে তাকিয়ে রোদ একটু নিজের মনে বল বাড়িয়ে অধৈর্যরা কাঁপতে কাঁপতে ভয়ত কণ্ঠে বলে উঠল, কি করছেন জায়ন ভাই? আপনার কি আমাকে ব্যথা দিতে ভালো লাগে? আপনার মধ্যে কি আমার জন্য কোনো দয়া মায়া নেই? জায়ন রাগের স্বরে দাঁত পিষে জল শক্ত করে রোদের দিকে আরো খানিকটা ঝুঁকে বলে উঠল, চুপচাপ দাঁড়া, এত ছটফট করছিস কেন? আর দরজা খুলছিলি না কেন? তোর কি আমাকে পাগল মনে হয়? রোদ, তুই কি চাচ্ছিস আমি পাগল হয়ে যাই? জায়ন রোদের আরো কাছে আসে। রোদেও ছটফট করে ঠোঁটটা উল্টে বলতে লাগলো, জায়ন ভাই প্লিজ হাতটা ছাড়ুন না, আমার খুব ব্যথা করছে। আর সকালে আমাকে কেন মারলেন তাও আবার এত জোরে? দেখুন দেখুন, মুখে দাগ বসে গেছে।
বলে মুখটা এগিয়ে দিল জায়নের দিকে। মুখটা আগানোর জন্য জায়নের নাকের সাথে রোদের মুখে স্পর্শ হয়ে যায়, আর রোদের ওই কাঁপতে থাকা অধৈর্যরা জায়নকে আরও ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। জায়নের নিঃশ্বাস বেড়ে যেতে লাগলো। তখনই পরিস্থিতি বুঝে রোদের হাতটা ছেড়ে দিয়ে একটু দূরে সরে যায়। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে কন্ট্রোল করতে ব্যস্ত হয়ে যায়। এদিকে রোদ নিজেকে সামলাতে না পেরে কান্না করতে করতে জায়নকে জিজ্ঞেস করলো, আপনি এরকম কেন জান ভাই? আপনি আমার সঙ্গেই কেন এরকম করেন? বলে আবারও কান্না শুরু করে দেয়। জায়ন নিজেকে সামলে পেছন ঘুরে একটু মুচকি হাসি দিয়ে রোদের দিকে ফিরে বলল, সেটা আমি নিজেও জানি না রোদ। তুই খুব ছোট রোদ। তুই নিজে জানিস না তোর নিজে থেকে বানানোর প্রতিটা পদক্ষেপ আমাকে কতটা অস্থির করে তোলে। তোর যখন তখন বেপরোয়া কথাবার্তা আমাকে জ্বালানো শুরু করে। রোদ হা করে তাকিয়ে আছে জায়নের দিকে। পুনরায় জায়ন শুরু করে, আমার একটা কথা শুনবি রোদ? রোদ মাথা উপর নিচ নাড়ি হ্যাঁ সূচক জবাব দেয়। আমি জানি আমি তোকে বারবার আঘাত করি। তুই বিশ্বাস কর আমি আঘাত করতে চাই না তোকে, কিন্তু তোর চঞ্চলতা আমাকে কেমন যেন ব্যাকুল করে তোলে। তোর করার প্রতিটা কাজ আমাকে স্থির থাকতে দেয় না। যার নিজের বাঁ হাতটা কোমরে রেখে ডান হাতের 2 আঙ্গুল দিয়ে কপাল ঘষতে ঘষতে আবারও বলে উঠল, তাই তুই প্লিজ আমার কথাগুলো শুনিস, পরিবারের সবার কথা মেনে চলিস, আর যতটা পারিস নিজেকে আমার থেকে দূরে রাখিস। আমি চাই না রোদ তুই আমার সামনে আসিস। এই বলে যান রুম থেকে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে একটা জোরে শ্বাস নিয়ে মনে মনে বলতে লাগলো, তুই অনেক ছোট রোদ, অনেক ছোট। পারলে নিজেকে সামলে নিস আমার থেকে, নইলে দিন দিন আমি বেসামাল হয়ে যাচ্ছি। কিন্তু ভেতরে থাকা মানুষটা ভাবতে লাগলো, জায়ন ভাই কি বলে গেল? রোদ কেমন যেন নিজেকে অন্য জগতে অনুভব করলো। পাথরে নাই একভাবে দাঁড়িয়ে আছে, কেউ যেন ওর মনের জ্বলন্ত আগুনে এক গোলা বরফ ঢেলে দিয়ে গেল। যে কান্নার আওয়াজ রুমের ভিতরে প্রতিধ্বনিত হচ্ছিল সেটা কেমন যেন স্থির হয়ে গেল। চোখের কান্নিস বেয়ে জল পড়া বন্ধ হয়নি, হয়েছে শুধু তার পরিবর্তন। মুখে কোনো আওয়াজ নেই। নিজেকে কেমন যেন অসুস্থ মনে করছে। বিছানায় নিয়ে দিয়ে পড়ল তার ছোট্ট শরীরটা। মনে মনে বিড়বিড় করলো, যাব না সামনে, যাব না আমি। সময়ের সঙ্গে সঙ্গে কখন ঘুমের দেশে পাড়ি দিল নিজেও জানে না। বিকেল পেরিয়ে সন্ধ্যার আগমনে দেখা দিল। বাইরের আবহাওয়ার খানিকটা রূপ পরিবর্তন হলো। গরমের আভাস ছাড়িয়ে ঠান্ডা বাতাস বইতে লাগলো। মনে হয় ঝড় আসবে। রোজকার মতো ব্যস্ত রান্নাঘরের সমস্ত গৃহিণীরা সঙ্গে রয়েছেন আজ আয়েশা বেগম। ওদিকে ড্রয়িং রুমের সোফায় বসে গল্পে মত্ত বাড়ির কর্তারা। রায়ান, মারিয়া, অনু নিজেদের মধ্যে ঝগড়া করতে মত্ত। সঙ্গে বসে হেসে যাচ্ছে বৃষ্টি। ও হঠাৎ করে অনন্যা বলে বৃষ্টির উদ্দেশ্যে, আচ্ছা আপু, তোমার কি মজা না বিয়ের পরেও তুমি এই বাড়িতেই থাকবে? কি ভালো তাই না? আমরা একই রকম মজা করব। রায়ান বলে ওঠে সঙ্গে সঙ্গে, বৃষ্টি আপু তো এখানেই থাকবে, তোর বিয়ে দেবো উগান্ডাতে, তুই উগান্ডায় থাকবি। এই বলে জোরে জোরে হেসে ওঠে বৃষ্টিও। হেসে ওঠে কিন্তু কিছু ভেবে আবারও চুপ করে যায়, কিছু বলে না। অনু তো রাগে মনে হচ্ছে এখনই রায়ানের মাথা ফাটিয়ে দিবে। এদিকে মারিয়া বলে, আরে অনু আপু, রাগ করো না, আমরা সবাই মিলে রায়ান ভাইকে বুড়ি গঙ্গাতে ফেলে দিয়ে আসবো। এবার অনুও খিলখিল করে হেসে ওঠে। রায়ান মারিয়ার কান টেনে বলতে লাগলো, খুব পাকছিস তাই না? দাঁড়া, ফুপিরে বিচার দেবো। অনু বলে ওঠে, হ্যাঁ, আমিও বড় আপুরে বিচার দেবো, তুই দাঁড়া। এ বলে চেঁচিয়ে উঠল। বড় বলতে পারলো না, তার আগে রায়ান মুখ চেপে ধরল। রায়ানের চোখ ছানা বড়া হয়ে গেল। কি ডেঞ্জারাস বই না আমার রে তুই। এই শুনে এবারও সবাই হাসাহাসিতে মেতে উঠল। এদিকে ইউভি আর আকাশ বিকেলে বেরিয়ে গেছে রাঙামাটির উদ্দেশ্যে। আর তো হাতে গোনা মাত্র কিছুদিন দেখতে দেখতেই চলে যাবে, তাই আজই দু ভাই বেরিয়ে পড়ছে। এদিকে জায়ন বেরিয়েছে তার বন্ধুদের উদ্দেশ্যে। আহনার সাগর হলো জায়নের খুবই কাছের বন্ধু। তাদের সব কথা একে অপরকে না জানাতে পারলে কেমন নিজেদের অস্থির লাগে। রাকিব আর পলাশও খুব কাছের, কিন্তু তাদের কিছু জানানো মানে নিউজের মিডিয়াকে বলা। সবাই সেই একই দোকানের সামনে আজ সবাই বাইক নিয়ে এসেছিল, তাই বাইক নিয়ে একটু ঘুরে ফিরে চায়ের টং দোকানের সামনে আড্ডা দিচ্ছে। পলাশ আর রাকিব বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সাগর গলাটা খাকড়ে জায়নকে বলল, এবার বল তো মাম্মা, তোর কেসটা কি? আমার আজ তোকে দেখে মোটেই সুবিধার লাগতেছে না।
আহানও বলে উঠল। কি রে জায়ান, কোন চিন্তায় আছিস? সব তো ঠিকই আছে। বিয়ের জন্য প্রেশার? কি হয়েছে তোর? সাগর বলে ওঠে। আরে আহানের বাচ্চা, বিয়ে নিয়ে প্রেশারে থাকবে কেন? বিয়ের প্রেশার তো এখন বাড়ির লোক গো। ও তো বিয়ের পর বউয়ের প্রেশার লইব। এই বলে সাগরও উঠে একা একাই আহান দাঁতে দাঁত পিষে ওকে চুপ করতে বলে ইশারায়। এবার যান সোজা হয়ে বসে মাথার চুলগুলোতে হাত বুলিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো। জীবনটা এরকম বলতো? সব তো ঠিকই ছিল, তাহলে আমাকে এরকম অস্থিরতার শিকার কেন হতে হচ্ছে বলবি তোরা? এবার সাগরও সিরিয়াস হয়ে বলল। কি হয়েছে দোষ, খুলে বললাম। যান বলতে লাগলো। এক পিচ্ছি মাথায় ঘোরাঘুরি করছে বন্ধু। ওর সামনে গেলে নিজেকে কেমন অস্থির লাগে। ইগনোর করি এইসব ফিলিংস রে, কিন্তু তারপরও নিজেই কেমন অস্থির লাগে। আবারও একটু ঠোঁট উল্টে হেসে বলল। ছোটবেলা থেকে পরিবারের ঠিক করা বাগদত্তাকে নিজের অনুভব ভেবে জড়িয়ে রেখেছিলাম। যেই বিয়ে করতে 10 বছর পর বাড়ি ফিরলাম, এই 28 বছরে কেউ পারলো না কিছু বদলাতে। কিন্তু এক 16 বছরের পিচ্ছি আমার এই 28 বছরের তৈরি করা সব অনুভূতিকে ভেঙে চুরমার করে দিয়ে এক নতুন অনুভূতির পাহাড় তৈরি করে চলেছে। আমার নিজের করা সব সিদ্ধান্তকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে। এখন মনে হচ্ছে কেন দেশে ফিরলাম, কেন? ওয়াই ড্যাম ইট। এসব শুনে আহান আর সাগর কেমন যেন অবাক হয়ে পড়ল। একই অবস্থা তার প্রাণপ্রিয় বন্ধুর। আহান বলে উঠল। তোর এই পিচ্চিটা কে জায়ান? জাউন গলা খাকারি দিয়ে বলল। ইউভি আর বৃষ্টির বোন তিয়াশা রোদ চৌধুরী। সন্ধ্যায় ব্যস্ত শহর জ্বলে ওঠে নানান রঙের বাতি। আবারও কোথাও কোনো এক নিরিবিলি পরিবেশে শোনা ঝিঝিরের ডাক। দেখা যায় সোডিয়ামের হালকা আলো। সেরকম এই এক পরিবেশে রাস্তার চায়ের টং দোকানের সামনে 3 বন্ধু উপস্থিত। জায়নের সব কথা শুনে সাগর মাথায় হাত দিয়ে বসে পড়ে বলল। দোষ, কি কস তুই? তোর মাথা ঠিক আছে? না ঠিক নাই। নাই নইলে কেউ নিজের হবুশালীর প্রেমে পড়ে, তাও আবার তোর হাঁটুর বয়সের। হে আল্লাহ, আমার দোষে তুমি বাঁচাইও। জায়ন প্রেম শব্দটা শুনে চমকে উঠল। আহানও একটু মুচকি হেসে বলে উঠল। আমার বন্ধু পড়েছে এক পিচ্চির প্রেমে, এও শোনা বাকি ছিল। জায়ন রেগে বলে ওঠে। কি বলছিস তোরা? প্রেম? কিসের প্রেম? আমি বৃষ্টিকে পছন্দ করি, বুঝলি তোরা? ওর মতো শান্ত মেয়ে হয় না। আর তোরা জানিস আমি অশান্ত পছন্দ করি না, আমি বাধ্য হয়ে থাকাটাই পছন্দ করি। আমি তোদের আমার এক ফিলিংসের কথা শেয়ার করলাম। এই বলে রেগে দাঁড়িয়ে এদিক ওদিক ঘুরে হাঁসফাঁস করতে লাগলো। আহান সাগর বন্ধুর এই দশা দেখে হাসবে না বন্ধুর কথাই তাল মেলাবে বুঝতে পারছে না, কিন্তু সাগর চুপ রইল না। জানকে জিজ্ঞেস করলো। আচ্ছা দোষ, তুই যখন বৃষ্টির দিকে তাকাস তখন তোর মনে হয় যে বুকের মাঝে কিছু উথাল পাতাল হইতাছে? না। আচ্ছা, যখন তোর পিচ্চিরে দেখোস তখন কি রকম লাগে? মনে হয় এক নজরে এই দিল সব শেষ করে। এবার ক, তুই যেদিন প্রথম দেশে আসিস সেদিন বৃষ্টি কি রঙের ড্রেস পরা ছিল? অত মনে আছে নাকি? আচ্ছা, তোর তাইলে পিচ্চির ড্রেসের কথাও মনে নাই? আহান আর সাগর একে অপরের দিকে তাকাচ্ছে। জান কি যেন আবার ভাবতে শুরু করলো। সাগর আবার প্রশ্ন করলো। আচ্ছা দোষ, এখন যদি বৃষ্টির কোনো ছেলে পছন্দ করছে কি করবি? পছন্দ করতেই পারে, আমিও তো কত কিছু পছন্দ করি। পছন্দটা ব্যক্তিগত, বুঝলি? যদি পিচ্চির দিকে কোনো ছেলে তাকায় তাইলে? জানের চোখ লাল রঙা হয়ে উঠল। চল শক্ত করে বসা থেকে উঠে সাগরের গলা ধরে বলে উঠল। চোখ তুলে নেব, জানে মেরে দিব। আহান তাড়াতাড়ি করে জানকে ছাড়িয়ে নিতে চেষ্টা করে। সাগর বলে ওঠে কাঁদো কাঁদো ভঙ্গিমা সুরে। স্যার বাপ, আমরা বুঝছি, এবার তুই বোঝ অবুঝ বেড়া। তুই তো প্রেমেও পড়িস নাই বাপ, তুই তো প্রণয় লীলার ঘোরের সাগরে ডুবাডুবি করতাছস। আনো বলে উঠল। সাবধান জায়ান, নিজেদের সামলা, সব ধ্বংস হয়ে যাবে তোর বিয়ে আর 10 দিন পর। জান বলে উঠল। ওই বিয়ের জন্যই তো বিয়ে বিয়ে শুধু। এই বিয়ে আমাকে আটকে রেখেছে, নইলে বয়সও দেখতাম না, তুলে নিয়ে বাসর করতাম। সাগর হেসে বলে উঠল। হইছে হইছে বাপ আমার, তুই মাইয়ার দাদু লাগস, আবার কস বয়স দেখতাম না বাসর করতাম।
হা 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 হা। জায়ান রেগে কটমট করে উঠল। আহান বলল, আচ্ছা, তিশা জানে তুই ওর প্রেমে হাবুডুবু খাচ্ছিস? না, আর জানতে দেবো না কখনো। যেভাবে চলছে সেভাবেই যাক। উপেক্ষা করা ছাড়া আবার আর কোনো রাস্তা নেই। সাগর বলে। আচ্ছা চল। জায়ান বলে। কোথায়? সাগর বলে, আমাদের পিসি মানে তিয়াশারে দেখতে তোদের বাসায়। জায়ান রেগে সাগরের দিকে চেয়ে বলল, আমাদের পিচ্ছি মানে? তোর কিসের পিচ্ছি? বোন বলবি, নাম ধরেও ডাকবি না। আর কোনো বাসায় যেতে হবে না, দেখা তো দূরে থাক। আহান বলে ওঠে। দেখ সাগর, ওর জেলাসিটা আবার বলে আমি প্রেমে পড়িনি। সাগর বলে, আচ্ছা বাবা, তোর পিসি আমাদের বোন, কিন্তু আজ তো নিয়ে যেতেই হবে, কোনো বারণ শুনবো না। শেষ পর্যন্ত নাছর বান্ধ হয়ে জায়নের পিছু নিল। এদিকে চৌধুরী বাড়িতে চায়ের আসর চলছে। বড়রা গল্প করছে। বৃষ্টি, রায়ান, অনু, মারিয়া টিভিতে একটা মুভি দেখছিল। তিয়াশা তখনও নিচে নামেনি। মা চাচি অনেক ডাকাডাকি করেছে, তাও নামিনি। অনুও গেছিল ডাকতে, কিন্তু তিয়াশার জবাব আছে, সে পড়ছে। হঠাৎ জান ও তার দুই বন্ধুদের নিয়ে বাসায় প্রবেশ করে। মেহজাবিন বেগম আর রুহেনা বেগম তাদের দেখে বলে, বাবা, তোমরা কেমন আছো? এই বাড়ির কথা তো ভুলেই গেছো। বন্ধু না থাকলে কি আসা যায় না? বাড়ির সবাই আর তোমাদের বউরা কেমন আছে? সাগর আর আহান ওনাদের সবাইকে সালাম দিয়ে একটু হেসে বলল, সব ভালো আন্টি, এখন সময় ওঠে না, তাই আসা হয় না। মেহজাবিন বেগম বললেন, ঠিক আছে বাবা, তোমরা বসো। আজকে রাতে না খেয়ে বাসায় ফেরা যাবে না। আহান বলল। জি আন্টি। সাগর আর আহান প্রান্তিক সাহেব ও বাকি সবাইকে সালাম করলো। তারপর বৃষ্টির দিকে তাকিয়ে বলল, ভালো আছো বোন? বৃষ্টিও উত্তর দিল, হ্যাঁ ভাইয়া, আপনারা আর ভাবিরা কেমন আছেন? সাগর আহান হ্যাঁ সূচক জবাব দিল। তারপর এদিকে যান 3টা বড় পিৎজা আর একটা বড় চকলেট বৃষ্টির হাতে দিয়ে বলল, তোরা মিলে খা। রোদ কোথায়? বৃষ্টি বলল, ও তো সেই বিকেলে একবার এসেছিল, তারপর আর বেড়ায়নি। আম্মু অনেকবার ডেকেছে, অনু গেছিল বলে পড়ছে, একটু পর আসবে। জান বুঝতে পারল সব। মেয়েটা আঘাত পেয়েছে দুপুরের ঘটনায়। তারপর রুহেনা বেগমকে বলেন, মেজমা, রোদকে ডেকে আনো। পিৎজা ঠান্ডা হলে ভালো লাগবে না, ঘাটতে নামে, তোমার কথা ছাড়া শুনবে না। একটা সোফায় জায়ন, সাগর, আহান বসেছিল। ওদেরও চা দেওয়া হয়েছে, আর জায়ন চা খায় না, তাই তাকে কফি দেওয়া হয়েছে। রুহেনা বেগমের অনেক বকঝকার পরে তিয়াশা নিচে নেমে এলো। পরনে ডার্ক গ্রিনের ফুলহাতা ঘেরওয়ালা লং চুড়িদার, সিল্কি লম্বা হাঁটু সমান চুলগুলো একটা ছোট পাঞ্চ ক্লিপ দিয়ে বাঁধা, ফর্সা হলদে গায়ের রং। এই সবুজ রংটা যেন একটু বেশি ফুটে উঠেছে, যাকে দেখে আহনার সাগরের বুঝতে বাকি রইল না এই সেই মায়াবী সুন্দরী কিশোরী রমণী, যে কিনা তার বন্ধুর মনে ঝড় তুলেছে। সেই ছোট্টবেলায় তিয়াশাকে দেখেছিল সে, যে এত বড় হয়ে গেছে জানা ছিল না। মনে মনে বলল, মাশাল্লাহ। আহনার সাগর একইভাবে তাকিয়ে আছে। এই তাকানো দেখে জায়ন এর রাগে মাথা গরম হয়ে যাচ্ছে। জায়ন বলে ওঠে, তোরা কি চাস তোদের এক্ষুনি বিদায় করি? এই শুনে সাগরের কাশি উঠে গেল। জায়নের কথা বুঝে আহানও নজর ফিরিয়ে নিল। একটু পরে রুহেনা বেগম তিয়াশাকে বলল, আম্মু, ভাইয়াদের সালাম করো। তিয়াশা এগিয়ে গিয়ে ওদের সালাম করলো। সাগর বলল, ভালো আছো বোন? তিয়াশা বলল, জি ভাইয়া, ভালো। আহান বলল, এবার তো এসএসসি দিয়েছো, জায়ান বলল, তো কেমন হলো এক্সাম? জি ভাইয়া, সব আলহামদুলিল্লাহ। এবার রাগে কিটিমিটি হয়ে জায়ন বলল তিয়াশাকে, যা এখন বৃষ্টিতে সঙ্গে বস, আমরা উপরে যাব। তিয়াশা উত্তর দিল, জি। জায়ন সাগর আর আহানকে ওর রুমের বেলকনিতে নিয়ে গিয়ে বসলো। একটা সিগারেট ধরলো। এরপর সাগরকে বলল, বুঝছি আহান, এখন বুঝলাম আমার বন্ধু কোনো দেশে নাই। আমার চোখে দেখা সব থেকে সুন্দর রমণী যদি আমি দেখতাম, আমিও। আর কিছু বলতে পারলো না। তার আগে সাগরের পেটে জায়ন কিল বসিয়ে দিয়ে বলল, সাগরের বাচ্চা, আর যদি একটা শব্দ ওকে নিয়ে করেছিস, আই সোয়ার এই বেলকনি থেকে ফেলে দেব। সাগর বলে উঠল, সরি দোষ, আর কমু না। বাবারে, হাত তো না যেন বাঘের থাবা। উফ, কি ব্যথা পাইছি।
আহান সাগরের উদ্দেশ্যে বলল। খুব ভালো হয়েছে, আর একটু জায়গা শুয়ে থাকা বাঘকে। জায়ান কেবল আহানকে। তুইও চুপ থাকবি? কি ভেবেছিস আমি দেখি নাই? তুইও হা করে তাকিয়েছিলি। তোদের নিয়ে আসাটাই ভুল হয়েছে আমার। আহান বলল। ভাই কি করব বল, ও এত সুন্দর, তুই টেনশন নিস না, আমরা হ্যাপিলি ম্যারিড, আর কোনোদিন পর তুইও হবি। এ বলে আহান আর সাগর মুচকি একটু হাসলো। জান ওর আগে ওদের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন ওদের মার্ডার করবে। এদিকে নিচে কি যেন এক পাথর নিয়ে তিয়াশা বৃষ্টির পাশে বসে আছে আর মনে মনে ভাবছে, আমি বৃষ্টি আপু কেন হলাম না? আমি এত ছোট কেন হলাম? এসব ভাবনার মাঝেই বৃষ্টি বলে ওঠে। এই বনু, কি হয়েছে? কি ভাবছিস? পিৎজাটা খেয়ে নে। তিয়াশার জবাবে বলো, না আপু, কিছু না। আর আমি খাবো না, তোরা খা, আমি উপরে যাচ্ছি, মাথা ব্যথা করছে। এই বলে উপরে চলে গেল। এদিকে তাহসান সাহেব বলে উঠলেন প্রান্তিক সাহেব ও পনই আলী সাহেবের উদ্দেশ্যে। তাহলে ভাইয়া কালকে থেকে দাওয়াত দেওয়া শুরু করে দিই, কি বলো? প্রান্তিক সাহেব বলেন, হ্যাঁ আমিও তাই ভাবছিলাম। আর তো হাতে গোনা 10টা দিন। যতই হোক এই বাড়ির বড় ছেলের আর বড় মেয়ের বিয়ে, তাছাড়া আমার একমাত্র ছেলের বিয়ে সবার জানতে হবে না? সুরাইয়া বেগম বলে উঠলেন, তাহলে আমরাও কেনাকাটা শুরু করে দেই, কি বলো আপা? আয়েশা বেগম একটু হেসে বলে ওঠেন, হ্যাঁ তৈরি হও ভাবিরা, আমার ভাইয়াদের টাকা সঠিক জায়গায় ব্যবহার করার জন্য। এই শুনে সবাই হাসি ঠাট্টায় মেতে উঠলেন। রাত্রে সবাই একসঙ্গে খাবার টেবিলে উপস্থিত হয়েছে। সঙ্গে আজ আহান আর সাগর যোগদান করেছেন। জায়নের একটা ফোন আসে, সে এখনও আসেনি। বাড়ির গিন্নিরা সবাইকে খাবার পরিবেশন করতে লাগলেন। এরই মধ্যে যেন ফোনে কলে কথা বলা শেষ করে নিচে নামলো। খাবার টেবিলে একবার চোখ বুলিয়ে বলল, রোদ কোথায়? খাবার টেবিলে আসেনি কেন? এই কথা শুনে আহান আর সাগর মুচকি হাসি দিয়ে ইশারায় চোখাচুকি করলো। রুহেনা বেগম বলেন, ডেকেছি রে বাবা অনেকবার, কিন্তু ও বলল ওর নাকি কাল শেষ পরীক্ষা, তাই পড়ছে, পরে খাবে। জান বুঝলো কেন রোদ খেতে আসেনি। তারপর কিছু একটা ভেবে বলল, আচ্ছা। তারপর জান খেতে বসলে এর মধ্যে পনই আলী বলেন, জায়ান বাবা, কাল তাহসানের সঙ্গে একবার একটু অফিসে আসতে পারবি? জান বলে, ঠিক আছে চাচু। প্রান্তিক সাহেব বলেন, এখন থেকে শ্বশুর আব্বু বলা প্র্যাকটিস কর জায়ান। এই বলে হেসে উঠলেন। সঙ্গে যোগদান করলো সবাই। এই শুনে জায়ানের খাবার খাওয়া বন্ধ হয়ে গেল। এমনিও খাবার নিয়ে নাড়াচাড়া করছিল, খাচ্ছিল না। সাগর জায়ানের কানের পাশে গিয়ে বলল, আরে দোষ, শ্বশুর আব্বু ডাকাটা শিখে নে, পিসির দিক দিয়াও কিন্তু তোর কিন্তু এনারেই শ্বশুর আব্বু কইতে হবে। হা 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 হা। জায়ান রেগে মেগে উঠে গেল। মেহজাবিন বেগম বলেন, আরে বাবা, খাবারটা তো শেষ করে যা। না মা, খিদে নেই। প্রান্তিক সাহেব বলেন, এই ছেলে মেয়েগুলোর কি যে হয়। রাতে খাবার শেষে সবার থেকে বিদায় নিয়ে আহান আর সাগর যে যার পাশেই চলে যায়। রাতে জান রোদের রুমের সামনে এসে খানিকক্ষণ দাঁড়িয়ে নক করতে গিয়ে করল না। প্রায় 10 থেকে 15 মিনিট করিডোরের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। সিগারেট হাতে নিয়ে ছাদের দিকে পা বাড়ালো। ছাদে উঠতেই সোডিয়ামের আলোতে চোখে পড়ল এক রমণী কিশোরী। দোলনায় একটা বই বুকের ওপর নিয়ে শুয়ে আছে। পরনে ব্ল্যাক প্লাজো আর লাল রঙা টপ পরা। চুলগুলো দোলনা ও ছাদের মেঝেতে নিয়ে ছড়িয়ে আছে। আর ছোট্ট ঘুমন্ত মুখটা ভীষণ আকর্ষণ করছে জায়ানকে। জায়ান সিগারেটটা পুনরায় পকেটে ঢুকিয়ে রোদের সামনে হাঁটু গেড়ে বসে এক হাত দোলনায় রেখে এক হাতের আঙ্গুল দিয়ে রোদের মুখের সামনে ছড়িয়ে থাকা চুলগুলো আস্তে করে কানের পাশে গুজে দিল আর ধীরে ধীরে আওড়ালো। কি করব বলতো তোকে নিয়ে? হয়তো পাগল হয়ে যাব, নয়তো তোকে পাগল করে দেব। জায়ান কিছু ভেবে রোদকে ডাকতে লাগলো। রোদ, এই রোদ। রোদ থতমত খেয়ে উঠে পড়ল। কি পড়েছিস এইসব? ওড়না কোথায়? রোদ আমতা আমতা করে বলল, জি এটা তো এখনকার স্টাইল। স্টাইল তোর ছোটাবো, নেক্সট টাইম যেন না দেখি। জায়ান মনে মনে বিড়বিড় করলো। পারলে সুটকেসে প্যাক করে ঘরে রেখে দিতাম। এর মধ্যে জায়ান বলে উঠল, খেতে আসিসনি কেন রাতে? পড়ছিলাম, খিদেও ছিল না। ঘুমাতে যাওয়ার আগে যেন খাবার খেয়ে আসা হয়। জায়ান ভাই, বল। কালকে আমাকে নিতে আসবেন স্কুলে। না, অফিস যেতে হবে। কেন? আপনাকে কিছু বলার ছিল। কি? এখন বল। না কিছু না।
ঠিক আছে, তাহলে নিচে যা। আপনি যাবেন না? পরে যাব। ওকে। তিয়াশা যেতে গেল, অমনি যেন রোদের হাতটা ধরে বলল, শোন। জি ভাইয়া। খেয়ে নিস কিন্তু, আমি গিয়ে চেক করব। তিয়াশা মাথা নাড়িয়ে চলে গেল। যেমন সিগারেটটা ধরি ধোয়া ওড়াতে ওড়াতে এক ভাবনার দেশে পাড়ি জমিয়ে দিল। সকালে মিঠে রোদ ছড়িয়ে পড়েছে ধুলোমাখা এই শহরে ছাদের কার্নিশে। বাইরে পাখির ডাক হারিয়ে গেছে ব্যস্ত এই কোলাহলে। তবু সকাল জানে একদিন সবাই শুনবে। যদি একটু থেমে জানালার ফাঁক গলে ঢুকে পড়া আলোর রেখাগুলো ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছে ঘরের দেওয়াল, বিছানার চাদর আর জমে থাকা নিঃশব্দে। হঠাৎ করে আজ সকাল সকাল তিয়াশার চোখ দুটো খুলে যায় পাশে থাকা অ্যালার্ম ঘড়ির শব্দে। আজ তার শেষ পরীক্ষা হাঁপ ছেড়ে বাজবে। মেয়েটা বাবা একটু শান্তি, কিন্তু তাও কোথাও যেন এক প্রশান্তির উপসাগর বয়ে চলেছে। হাই তুলতে তুলতে হাত দুটো উঁচু করে কি মনে করে সে আজ বেলকনিতে গিয়ে দাঁড়ালো। চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, পরনে রাতে সেই ব্ল্যাক প্লাউজো আর লাল রঙার টপ। তিয়াশা সামনের দিকে তাকাতে চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। হালকা ঠোঁট দুটো তুলে আবার তাকালো। সে ঠিক দেখছে তো? দেখে তার মুখ হা হয়ে গেল। সে বেলকনি দিয়ে দৃষ্টিপাত করলো। আবরা জান তার ব্ল্যাক মার্সিডিসটা দিয়ে নামলো। পরনে হোয়াইট জিম ট্রাউজার, ব্ল্যাক স্যান্ডো গেঞ্জি, পায়ে ব্র্যান্ডেড শুজ, গলায় সাদা একটা শর্ট টাওয়াল, কাঁধে একটা ছোট জিমের সাইড ব্যাগ, এক হাতে জলের বোতল। ব্ল্যাক স্যান্ডো গেঞ্জি ভেদ করে যে পুরুষালী কৃত্রিম গঠন দেখা যাচ্ছে, তা যে কোনো মেয়ে দেখলে তাদেরও আমাদের রোদের মতো অবস্থা হবে। চৌধুরীর বাড়ির ব্যাকয়ার্ড স্পেসে আবরার আসার পরে অবশ্য একটা জিম তৈরি করেছে সে তার নিজের জন্য, কিন্তু কাজ এখন সম্পূর্ণ হয়নি। সে নিজের শরীরচর্চা নিয়ে খুব বেশি সচেতন থাকে। এদিকে আবরারও অবশ্য দেখতে পেল রোদের এই রিয়াকশন, যা দেখে নিজের ঠোঁট উল্টে হাসলো। এই দৃশ্য দেখে তিয়াশার মন চাইছে না রুমে ফেরত যেতে, কিন্তু কিছু করেনি। লজ্জা না পেরে রুমে গিয়ে দুহাত ছেড়ে বিছানায় শুয়ে পড়ল। চোখ দুটো সিলিংয়ের দিকে নজর দিয়ে একইভাবে ভাবছে। এভাবে কেউ বাইরে যায়? নিজেকে তো এত সুন্দর দেখাতে নেই, তবুও কেন সে দেখাচ্ছে? এগুলো তো বেআইনি, তাই না? এগুলো ভাবছে আর নিজের মনে নিজেই প্রশ্ন করছে। মাঝে মাঝে ঢোকও গিলছে। ভাবতে ভাবতে কাপড় থেকে স্কুল ইউনিফর্ম বাইর করে ওয়াশরুমে প্রবেশ করলো। এদিকে যেন হাসতে হাসতে বাড়িতে ঢুকলো। বৃষ্টির নিচে সোফায় বসেছিল সে। একরকম জায়ানকে হাসতে দেখে জিজ্ঞেস করেই বসলো, জায়ান ভাই কিছু হয়েছে? এত খুশি দেখাচ্ছে আপনাকে? না। এই বলে কোনো দিকে না তাকিয়ে সিঁড়ি বেয়ে কটকট করে লম্বা লম্বা পা ফেলে উপরে চলে গেল। মেহেজাবিন বেগম পিছন দিয়ে বলে উঠলেন, এই ছেলের হাবভাব দেখে লোকে বলবে পাগল হয়ে গেছে। সোফাতে তিন ভাই বসে চা পান করছিল। এর মধ্যে মেহজাবিন বেগমের কথা শুনে তাওসান চৌধুরী বলে উঠলেন, ভাবি এরকম বিয়ের আগে আমাদের বড় ভাইও পাগল হয়ে গেছিল। সবাই এই শুনে হেসে যাচ্ছে। আর এদিকে মেহেজাবিন বেগম লজ্জায় রাঙ্কা হয়ে রান্নাঘরে চলে গেলেন। চৌধুরীর বাড়ির সকালের নাস্তার পর্ব মিটেছে। আজ যে যার মতো করে বেরিয়ে গেছে। আজ আবরার যেন অফিসের উদ্দেশ্যে পাড়ি দিল তার ছোট চাচ্চুর সঙ্গে। তিয়াশাও গেছে তার শেষ এক্সাম দিতে। রায়নার অনুও গেছে স্কুলে। বাড়িতে রয়ে গেল শুধু গিন্নিরা আর বৃষ্টি। বৃষ্টি এই কয়দিন আর ভার্সিটিতে যাবে না। বিয়ের জন্য তাকে এ কদিন বাড়িতেই থাকতে হবে। কিন্তু বৃষ্টির মনে বয়ে যাচ্ছে এক অশান্তি, যেটা বোঝার ক্ষমতা কারো নেই। রুহিনা বেগম বৃষ্টির দিকে তাকিয়ে বললেন, আম্মু তোর হয়েছে কি তা বলবি? মেহজাবিন বেগম বলেন, আজকাল ছেলে মেয়েগুলোর যে কি হয় কিচ্ছু বোঝা যায় না। ও মেজো, একটু ওর কপালটা ছুঁয়ে দেখ তো, জ্বর উঠে আসেনি তো? রুহেনা বেগম তাড়াতাড়ি বৃষ্টির কাছে গিয়ে কপাল ছুঁয়ে বলেন, হ্যাঁ আপা, ঠিক বলেছেন আপনি। আম্মু দেখি তো তোর জ্বর আছে নাকি? বৃষ্টি একটু চুপ করে বলো, ওহো আম্মু কিছু হয়নি, এত চিন্তা করো না তো। অমনি বৃষ্টির ফোন বেজে উঠলো। বৃষ্টি বলল, আম্মু আমার একটা কল আসতেছে বলে উপরে চলে গেল। রুহেনা বেগম বলেন, এই মেয়েটার যে এত ফোনের মধ্যে কি আল্লাহই জানে। এদিকে তিয়াশা তাদের বাড়ির গাড়ি থেকে নামলো এক্সাম সেন্টারের সামনে। আরোহী আগে থেকে দাঁড়িয়েছিল। তিয়াশাকে দেখেই দৌড়ে এলো। এসে কাঁধ জড়িয়ে বলল,
তো বেবি, এক্সামের প্রিপারেশন কেমন, নাকি ভাইয়াতেই ডুবে রয়েছো? একটু রেগে তিয়াশা জবাব দিল, ভালো। আমি কোথায় ডুইবা নাই, বাজে মাইয়া। সে তো আমায় বলছে আমি যেন তার সামনে না যাই। ডুবটা কোথায় দিব তাহলে? সে দেবে ডুব আমার আপুতে। আরোহী হেসে বলল, এতই যখন জানিস তাইলে নিজে কেন পাগলায় যাচ্ছিস অসভ্য মাইয়া? আর হারামজাদি, কাল কেন আইলি না? তিয়াশা মুখে হাত দিয়ে বলল, কাল এক যা বাঘের থাবা মুখে পড়ছিল, তার আসবো কি? আরোহী ভুরু কুচকে বলল, কিসের থাবা বেবি? তিয়াশা বলল, কিছু না বেবি, চল এবার। আরোহী বলল, তো বৃষ্টি আপুর বিয়ে তো 10 দিন পর। আমার না হওয়া ছোট দুলা ভাইয়ের সঙ্গে আঙ্কেল ফোন দিয়েছিল আব্বুরে সকালে দাওয়াত দেওয়ার জন্য। তিয়াশার আব্বু আর আরোহীর আব্বু দুজনই খুব ভালো বন্ধু। তিয়াশা আরোহীর কানটা টেনে বলল, চল, তোর না হওয়া দুলাভাই দেখাচ্ছি অসম্ভব মাইয়া। সকালের আলোটা আজ যেন জায়নের জন্য একটু অন্যরকম ছিল। সাতের হাতটা গুছিয়ে ঘড়ির দিকে এক ঝলক তাকালো জায়ন। সময় হয়েছে 9:47। গাড়ির জানালার দিকে নিজের প্রতিচ্ছবি দেখে নিল আরেকবার। ছিপছিপে ফিট সাদা শার্ট, ব্ল্যাক ট্রাউজার আর বাহাতের কবজিতে ব্লেজার, দেখে সানগ্লাস আর হাতে রিস্ট ওয়াচ। ব্লেজারটা পরে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির গেটের সামনে দাঁড়াতে দুজন সিকিউরিটি গার্ড দরজা খুলে দিল। সামনে দাঁড়িয়েছে আহমেদ প্রান্তিক চৌধুরী আর পনই চৌধুরী ও অফিসের কিছু গণ্যমান্য ব্যক্তি ও কিছু স্টাফরা। তারা সকলে সম্মানসূচক ভঙ্গিতে বলেন, ওয়েলকাম টু আওয়ার চৌধুরী গ্রুপ স্যার। আবরার জান একটু হেসে বলল, থ্যাংক ইউ। লিফটের দরজা খুলতে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলেন শীর্ষ কর্মকর্তারা। সবাই একসঙ্গে হালকা নত হয়ে বললেন। আবরার জান একটু গম্ভীর ভাব নিয়ে বলল, ওকে। তাহসান চৌধুরী জায়নের অফিস রুমে এসে বললেন, কিরে, অফিস পছন্দ হলো? জি চাচু। চল, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। চাচু, একটা কথা ছিল। হ্যাঁ বল। আজ প্রথম দিন অফিসে, বলতেও একটু অনুশোচনা হচ্ছে। আরে বল না। চাচু, অ্যাকচুয়ালি আমার একটু ওই 1টা নাগাদ বেরোতে হবে। বাবাকে একটু ম্যানেজ করবে? সে নয়, ঠিক আছে বলে দেব। খুব কি জরুরি যে তোর যেতেই হবে? জায়ন থাই গ্লাস দিয়ে বাড়ির দৃশ্য দেখতে দেখতে চোখটা বন্ধ করে একটু নিঃশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ চাচু, খুব জরুরি। তাহসান চৌধুরী আর জায়ন একটু কথাবার্তা বলে তাহসান চৌধুরী রুম থেকে বিদায় নিলেন। এর মধ্যে জায়নের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নাম উঠল ইউভি ভাই। ফোন রিসিভ করতেই ওদিক দিয়ে ইউভি বলে উঠল, আসসালামু আলাইকুম ভাই। আবরারও বলল, ওয়ালাইকুম আসসালাম, বল কি খবর? জি ভাই, আলহামদুলিল্লাহ। আজ তো অফিসে প্রথম দিন, কেমন লাগছে? ভালো। কবে ফিরছিস? জি ভাই, কাল। আকাশ কোথায়? জি ভাই, পাশেই আছে। শোন, তোকে কিছু বলতে চাই, তুই বাড়ি ফিরলে বলবো। এখনই বলো ভাই, আমি শুনছি। না, ফোনে বলা যাবে না। ঠিক আছে ভাই, যেটা তোমার সুবিধা মনে হয়। ওকে, রাখ এখন। জি ভাই, বাই। ওদিক দিয়ে কলটা কেটে গেল। এদিকে জায়নের 4 বন্ধু ও শুভকামনা জানিয়ে দিল মেসেজ বার্তায়। এক্সাম শেষ। এরপরে 4 বান্ধবী একসঙ্গে বেরোলো। তাদের মুখে হাসি দেখে মনে হচ্ছে এক যুদ্ধ জয় করে এলো। আরোহী বলল, বাবা শান্তি, কাল নানু বাড়ি দৌড়ামো, তারপর আবার বৃষ্টি আপুর বিয়া। বাবা বাবা, মজাই মজা, বলো বেবি? তিয়াশা চোখ ঘুরিয়ে বলল, হ্যাঁ ভীষণ মজা। মনে মনে বলল, রাশের বিয়ে দেখার দিয়ে মজার জিনিস কিছু আছে? রুবিনা বলল, এক্সাম কেমন দিছিস তাই বল। আরোহী বলল, একটা পেজও বাদ দেয় না দোস্ত, কিন্তু নম্বর কত পাবো জানি না, 30 পাইলেও হবে। পরি বলল, খাতায় কি লিখছিস তাহলে তুই? আরোহী মাথা চুলকে বলল, সে তো নিজেও জানি না। এই শুনে 4 বান্ধবী হেসে লুটে পড়ল। সেন্টার থেকে বেরিয়ে তিয়াশাদের গাড়ি দেখতে পেল না আরোহী। জিজ্ঞেস করলো, বেবি তোর ড্রাইভার আঙ্কেল কোথায়? তিয়াশা বলল, আমিও তো দেখতে পাচ্ছি না। এর মধ্যেই 20-21 বছরের এক ছেলে তিয়াশার দিকে এগিয়ে বলল, এই যে ললনা, একটু শুনবেন? আরোহী ভুরু কুচকে বলল, জি ভাইয়া, আপনাকে তো ঠিক চিনলাম না। ছেলেটা বলল, জি, আপনারা আমাকে চিনবেন না,
আমি একটু ওই ললনার সঙ্গে কথা বলতে চাই। ছেলেটা তিয়াসার দিকে তাকিয়ে বলল, আসলে আমি আমার বোনকে দিতে আসছি সেন্টারে। আমার বোনও এবার এসএসসি দিচ্ছে। আপনাকে রোজ দেখি, কিন্তু কথা বলার সুযোগ পাইনি। সব সময় আপনার সঙ্গে কেউ থাকে। আপনার নামটা জানতে পারি? তিয়াসা বলল, ভাইয়া আমি তো আপনাকে চিনি না, তাই নামটা বলতে পারবো না। ছেলেটা বলল, তো চিনে নিন। আরোহী বলল, এই জানতো আপনি ছ্যাচরা কোথাকার। আরোহী আর তিয়াসা ঘুরতে ছেলেটা তিয়াসার হাতটা টেনে একটা চিঠি দিতে যাচ্ছিল। ঠিক তখনই ছেলেটার নাক মুখ জড়িয়ে পড়ল এক ঘুষি। আরোহী আর তিয়াসার পরিস্থিতি মাথার আসার আগে সামনে দেখলো জায়নের দিকে একবার রক্তরাঙ্গা চোখ দেখিয়ে ছেলেটাকে আবারও মারতে লাগলো। নাক দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে যাচ্ছে। আশেপাশে এত লোক, জায়নের তাতে কিছুই যায় আসে না। জায়ন ছেলেটার কলার ধরে একটু দূরে নিয়ে গিয়ে দাঁতে দাঁত পিষে বলতে লাগলো, শুয়োরের বাচ্চা, জানিস তুই কার হাত ধরেছিস? কুত্তার বাচ্চা, আমি ওর আশেপাশে কোনো ছেলের ছায়া পছন্দ করব না, সেখানে তুই হাত ধরেছিস? দেখি তোর কলিজায় কত সাহস। এই বলে আবারও মারতে লাগলো। ছেলেটা বলল, সরি ভাইয়া, আর হবে না, প্লিজ ছেড়ে দিন। এদিকে লোকজনও জড়ো হয়ে গেছে। তখন জায়ন ছেলেটাকে ছেড়ে দিয়ে কানে কানে বলল, জায়নের কোমরের দিকে ইশারা করিয়ে, পুলিশ কমপ্লেইন করলে পুরো ফ্যামিলি জানে উড়িয়ে দেব। ছেলেটা ভয় জড়সড় হয়ে উঠল। এদিকে আরোহী আর তিয়াসা দুজনে দুজনের হাত ধরে ভয়ে গুটি গুটি হয়ে রয়েছে। আরোহী বলে উঠল, দোস্ত এইটা কি ছিল? ভয়ে কাঁপতে কাঁপতে তিয়াসা বলল, আমি কি জানি। জায়নের চোখ রক্তরাঙ্গা হয়ে উঠেছে। ভেতরে আগুনটা যেন শিরা বেয়ে ওঠে এসে জমে গেছে চোখে। ঠোঁট থমথমে, শার্টের টাইটা একটু লোজ করে হাতটা গুটিয়ে হিংস্র দৃষ্টিতে এমনভাবে তাকিয়ে তিয়াসের দিকে তেড়ে আসছে যেন এক্ষুনি গিলে ফেলবে। এদিকে আরোহী বলে উঠল, দোস্ত আজকে তুই শেষ। বলতে বলতে জায়ন তিয়াসার হাতটা ধরে হ্যাসকা টান দিয়ে আরোহীর দিকে রেগে তাকিয়ে বলল, এখানে দাঁড়িয়ে প্রেম নিবেদন না দেখে নিজের বাড়ি যাও। আরোহী এই শুনে নিজের গাড়ির দিকে দৌড় দিল। রুবিনা আর পরি অনেক আগে চলে গেছিল। আরোহী তিয়াসার গাড়ি আসেনি দেখে ওর জন্য দাঁড়িয়ে ছিল। যেমন তিয়াসার হাত টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যাচ্ছে। এদিকে তিয়াসার হাত মনে হচ্ছে এখনই ছিঁড়ে যাবে ব্যথায়, আর না পেরে বলল, জায়ন ভাই প্লিজ ছাড়ুন না, খুব ব্যথা পাচ্ছি তো। যেমন তিয়াসাকে গাড়ির মধ্যে ছুঁড়ে ফেলল। কিছু না বলে নিজের ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট বেঁধে তিয়াসার সিট বেল্ট বেঁধে দিল। গাড়ি স্টার্ট করে বেসামালভাবে হাই স্পিডে গাড়ি চালাতে লাগলো। তিয়াসা ভয়ে কেঁদে যাচ্ছে। বাহাতের মুঠোয় এখনও চিঠিটা রয়েছে। তিয়াসা যে সেদিকে খেয়াল নেই, ভয়ে জায়নের দিকে তাকাতেও পারছে না। জায়নের চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। তিয়াসা তাও সাহস জুগিয়ে বলল, প্লিজ গাড়ি আসতে চালান, আমি ভয় পাচ্ছি। হুট করেই জায়নের চোখ তিয়াসার হাতের দিকে পড়েছে। চোখ পড়তেই বাহুর মাংসপেশি সব শিরা উপশিরা জেগে উঠেছে। গাড়ির ফাঁকা রাস্তার এক সাইডে দাঁড় করিয়ে দাঁতে দাঁত পিষে জল শক্ত করে তিয়াসার ছোট্ট মুখটা এক হাতে নিয়ে চেপে বলল, শালা এক্সাম দিতে এসে প্রেম মারাচ্ছ? কবে দিয়ে চিনিস বল ছেলেটাকে? তিয়াসা ভয়ে জমে গেছে, কিছু বলতে পারছে না। তিয়াসার হাত দিয়ে চিঠি টানিয়ে আরো শক্ত করে তিয়াসার মুখটা চেপে ধরে। কুকুরের বাচ্চা আমার চিঠি লেখে? এই বল কবে দিয়ে চিনিস? তোদের দুটোরেই কবর দিব। শালা তুই এই বয়সে প্রেম মারাস? তিয়াসা ভয়ে কিছু বলতেও পারছে না, রীতিমতো কাঁপছে। মনে মনে বলল, হে আল্লাহ, এই বাঘের বাচ্চার মাথা নষ্ট হয়ে গেছে। কি বলে এই লোক? এরই মতো উইন্ডো গ্লাসটা নামিয়ে রোদের হাতটা বাইর করে গাড়িতে থাকা জলের বোতলের ক্যাপটা খুলে যে হাতটা ছেলেটা ধরেছিল সেই হাতটা জোরে জোরে ঘষে ধুতে লাগলো। এদিকে ব্যথায় ছটফট করছে রোদ, চোখ দিয়ে জল পড়ছে। হাতটা ধোয়ার পর উইন্ডো গ্লাসটা আবার দিয়ে দিল। এবারও তিয়াসা কিছু বলছে না দেখে জায়নের রাগ আরও বেড়ে গেল। রাগে ঘুষি লাগালো উইন্ডো গ্লাসে। গ্লাসটার সাথে সাথে ভেঙে হাত কেটে রক্ত বেরোতে লাগলো। তিয়াসা এই দেখে জোরে চেঁচিয়ে কেঁদে কেঁদে বলল, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে জায়ন ভাই? হাত থেকে রক্ত বেরোচ্ছে তো। এই বলে তিয়াসা জায়নের হাতটা ধরতে গেলে জায়ন হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, একদম ছবি নামায় সর এখান থেকে। তুই কি বলবি ছেলেটার সঙ্গে কবে থেকে প্রেম করছিস? এবার তিয়াসা কেঁদে কেঁদে বলল, আমি চিনি না ওকে, আজ প্রথম দেখলাম, বিশ্বাস করুন। জান আরো রেগে মুখ টেনে ধরে বলল,
এই তোর কি আমাকে দেখে পাগল মনে হচ্ছে? রোদ আর রাগাস না কিন্তু, তোকে এখানেই পুঁতে ফেলবো। রোদ এবার বলল, জায়ান ভাই আল্লাহর কসম আমি ওই ছেলেরে আজ প্রথম দেখলাম। জায়ানের ভয়ত দৃষ্টিটা একটু নরম হয়ে রোদের দিকে ঝুঁকে বলল, তাহলে চিঠিটা হাতে নিয়ে কেন ছিলিস? রোদ কাঁপতে কাঁপতে বলল, আমার খেয়াল ছিল না যে চিঠিটা আমার হাতে ছিল। জায়ান রোদের থেকে সরে সোজা হয়ে চিঠিটা খুলে পড়তে লাগলো। প্রিয় আমার ললনা, জানি না তোমার নাম আমি, কিন্তু তোমার ওই মুখখানি দেখে শুধু একটাই নাম মনে এলো, আমার ললনা। তোমার ওই মুখের হাসি দেখেছি যেদিন আমি প্রথম হারিয়ে গেছি এক সমুদ্রে, তেমন তোমার ওই চোখের পানে তাকালে মনে হয় 1000 বার খুন হই তোমার ওই দৃষ্টিতে। জানি না আমি দিতে পারবো কি এই চিঠির পাতা যাতে লিখেছি আমার মনের কথা। ললনা, তোমার পড়েছি প্রেমে, ঘুম উড়েছে শুধু দেখছি তোমায় স্বপ্নে। জানি না কখনো বলতে পারবো কিনা এখানে ইতি টেনে বললাম, আমার সুদীর্ঘ কেশী ললনা, তোমায় ভালোবাসি। যেমন এই চিঠি পড়ে বুঝতে পারলো তিয়াশা সত্যি বলছে, আর দাঁতে দাঁত পিষে বলল, শুয়োরের বাচ্চা, ভালোবাসা কাকে বলে দেখাবো তোকে। মনে মনে আওড়ালো, কত সাহস আমার কিটিক্যাটের হাত ধরা, ওকে তো আমি মেরেই ফেলবো। যেমন এবারও তিয়াশার দিকে ঝুঁকে পড়ল। জ্যামের জন্য আসতে লেট করেছি, নইলে ওর চিঠি দিয়ে বের করতাম। জায়নের কাছে আসেই তিয়াশার পর ভয় এর সাথে সাথে এক আসক্তি অনুভব করছে। জান ওর দিকে বাদামি রঙা চোখের মণি, ঘামে ভেজা সামনের চুলগুলো কপালে ছড়িয়ে আছে, হালকা গোলাপি রঙা টমাটে অধৈর্যরা তিয়াসের এত কাছে, সঙ্গে জান এর ওই গায়ের ঘ্রাণ তিয়াসাকে খুব টানছে। সে জানে না কিসে এই আবেগ, শুধু জানে এই সব কিছু তাকে টানছে। তিয়াসাকে পুরো সিটের সঙ্গে চেপে ধরেছে। তিয়াসা অন্যদিকে মুখ ফিরে গোলাপি ওষ্ঠযুগল কাঁপতে কাঁপতে বলল, ড্রাইভার আঙ্কেল কোথায়? আপনি কেন এসছেন? গাড়িতে এসি ফুল পাওয়ারে, তবু দুজনের মধ্যে জ্বলে উঠেছে ফুটন্ত আগ্নেয়গিরি। যেন রোদের এত কাছে আসে নিজেকে আর সংযত রাখতে পারল না। নিজের বাঁ হাতটা তিয়াসার পেছনে দিয়ে কোমর পেঁচিয়ে ডান হাত দিয়ে তিয়াসার বাপাটা টেনে নিজের 2 পায়ের উপর বসিয়ে দিয়ে আরও কাছে টেনে নিল। এখন জায়নের সামনে রোদ। এ অবস্থায় রোদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। দুহাত জায়নের কাঁধের উপরে। জান তিয়াসার মুখটা আরও কাছে এনে গলে মুখ গুজে দিয়ে ওর চুলের ঘ্রাণ শুকতে শুকতে বলল, কেন? তুই তো বলেছিলি আজকে আমায় নিতে আসতে, ভুলে গেলি? রোদের শরীর কাঠ হয়ে যাচ্ছে, শরীর অবশ্যই আসছে, কিছু বলতে পারছে না। জান তিয়াসার গলায় মুখ ঘষতে ঘষতে বলল, আমি পাগল হয়ে যাব রোদ, প্লিজ এমন কিছু করিস না যে আমার নিজের মস্তিষ্ক হারিয়ে ফেলি। রোদকে আরো নিজের কাছে চেপে বলল, তুই অনেক ছোট রোদ, একটু বড় কেন হলি না? মনে মনে বলল, তুই আমার কেন হলি না? এবার রোদ আর না পেরে বলল, জায়ান ভাই ছাড়ুন, কি করছেন? জায়ানের যেন এই কথাই হুঁশ ফিরে আসলো। অমনি এক ঝটকা দিয়ে রোদকে ছিটে ফেলে দিল। একবার রোদের দিকে তাকালো না পর্যন্ত। মেয়েটা কোমরে ব্যথা পেয়ে কুকড়ে গেছে। এদিকে যেন গাড়ি স্টার্ট করতে লাগলো। হালকা চোখ বুজে স্থির কণ্ঠে বলল, জায়নের মার্সিডিসটা বাড়ির লোহার ফটকের সামনে এসে পার্কিং করলো। কিছু না বলে বেরিয়ে গেল। তিয়াসার দিকে একবার ঘুরে তাকালো না পর্যন্ত। তিয়াসা নিজেই আস্তে আস্তে গাড়ি থেকে নেমে বাড়িতে প্রবেশ করলো। সে একটু কোমরে ব্যথাও পেয়েছে। ড্রয়িং রুমের সোফায় মেহজাবিন বেগম, রুহেনা বেগম, সুরাইয়া বেগম ও বৃষ্টি বসেছিল। বাসার দরজার কাছে দাঁড়িয়ে কাজ করছিল কাজের বুয়া। তখন বুয়ার নজরে পড়ে যেমন হেঁটে আসছে আর তার রক্তাক্ত হাতটা নিয়ে। কাজের বুয়া ওই দেখে জোরে চিৎকার করে বলল, ও আফা, ইয়া আয়ো জলদি, দাইতা বাবুর হাতের থাইকা রক্ত বাইরে আইতাছে। ও আল্লাহ, হিয়া কি হইয়া গেছে? সবাই হতভম্ব হয়ে বাসার প্রধান দরজার সামনে এসে দেখতে লাগলো কি হয়েছে। দেখতে মেহজাবিন বেগমের সঙ্গে সঙ্গে সবাই চমকে উঠলেন। মেহজাবিন জায়ানের দিকে এগিয়ে কাঁদো কাঁদো সুরে বললেন, কি হয়েছে বাবা? হাতের এরকম অবস্থা কেন? বৃষ্টিও হতবাক হয়ে বলল, জাউন ভাই বলেন কি হয়েছে হাতে? কোথা থেকে আঘাত পেয়েছেন? জাউন আর কিছু না বলে পাশ কাটিয়ে চলে গেল উপরে। রুহেনা বেগম বললেন, ও জায়ন বাবা, তুই তো অফিস গিয়েছিলিস, এই সময় বাসায় ফিরে আসলি, অফিসে কিছু হয়েছে? জাউন তাও কিছু বলল না, না পিছনে ফিরে তাকালো। উপরে যেতে যেতে নিচে সবাই জোরে দরজা বন্ধ করার আওয়াজ পেল। সুরাইয়া বেগম আর কিছু বলে উঠতে পারলেন না। মেহজাবিন বেগমের নজর
আবার সদর দরজার দিকে পড়তেই দেখলো তিয়াশা ভেতরে আসছে। মেহজাবিন বেগম তিয়াশাকে জিজ্ঞেস করে বসল, আম্মু তুই কি জায়নের লগে এসেছিস? তিয়াশা মাথা নিচু করে বলেন, হ্যাঁ বড় আম্মু। রুহেনা বেগমও তিয়াশাকে দেখে খানিকটা ভুরু কুঁচকে বলেন, এই মেয়ে, তুই জানিস বড় বাবার হাতে কি হয়েছে? তিয়াশা পড়েছে মহা বিপদে। কি বলবে বুঝতে পারছে না। সে নিজে বাঁচছে না নিজের ব্যথার জ্বালাই, আর না পারছে কাউকে বলতে যে সে নিজেও কতটা আঘাতপ্রাপ্ত। তিয়াশা একটু ঘাবড়ে গিয়ে বলল, আসলে আম্মু মানে। এদিকে মেহজাবিন বেগম বৃষ্টিকে উদ্দেশ্য করে বলল, বৃষ্টি আম্মু যা তো ফার্স্ট এইড বক্সখানা নিয়ে উপরে আয়। জি বড় আম্মু। বলে তৎক্ষণাৎ ফার্স্ট এইড বক্সটা নিয়ে উপরে চলে গেল রুহিনা বেগম। এদিকে নিজের কোমরে হাত দিয়ে তিয়াশার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে, এই তুই ইয়ে করছিস কি? তোকে কিছু জিজ্ঞেস করছি না? তুই আবার ওর হাতে কিছু করিসনি তো? শ্রেয়া তিয়াশার কাছে এসে বলেন, আপা কি যে বলো না, ও এমনিই দেখছো ভয়ে ভয়ে আছে। তিয়াশা মনে মনে বিড়বিড় করলো, ওনার জায়ন বাবা লোককে মেরে কুলকিনারা পাচ্ছে না। ওনার জায়ন বাবাকে আবার আমি মারিনি তো। যত সব বাঘের বাচ্চাকে একদিন এমন টাইট দিব সব হিরকি বেরিয়ে যাবে। সুরাইয়া বেগম তিয়াশার মুখের চিবুকটা ছুঁয়ে, তিউ কি হয়েছে আম্মু জায়নের সঙ্গে? তিয়াশা বলল, আসলে ছোট আম্মু ভাইয়া আমাকে সেন্টারে আনতে গিয়েছিলেন। আসার পথে একজনের সঙ্গে ধাক্কা খেয়ে ভাইয়ের হাতটা উইন্ডো গ্লাসে গিয়ে লাগে। গাড়ির গ্লাসে হাতটা লেগে গিয়ে চোট পেয়েছেন। মেহজাবিন বেগম বলেন, হে আল্লাহ, এইভাবে কেউ চোট পায়? ছেলে মেয়েগুলো কিভাবে যে চলাফেরা করে আর ভালো লাগে না বাপু। সুরাইয়া বেগম বললেন তিয়াশাকে, যা তুই ফ্রেশ হয়ে নিচে আয়, খেতে দিব। রায়ু আর অনু আসারও সময় হয়ে আসলো, তাড়াতাড়ি যা। এই শুনে তিয়াশা নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। রুহিনা বেগমের যেন তিয়াশার কথাটা বিশ্বাসযোগ্য হলো না। রুহিনা বেগম মেহজাবিন বেগমের কাছে গিয়ে বলেন, আপা চিন্তা করো না, তুমি বসো এখানে, আমরা খাবারের ব্যবস্থা করি। এই ছোট চল, এই যে আফিয়ার মা, যাও তো বাসনগুলো তাড়াতাড়ি ধুয়ে দাও। জি আপা, অহনে দিতাছি। এই বলে যে যার কাজে চলে গেল। জান এদিকে রুমে প্রবেশ করে ডিভাইনে ব্লেজারটা ছুঁড়ে মারল। তারপর নিজের শরীরটা ডিভাইনে একটু এলিয়ে দিয়ে কিছু একটা ভাবতে ভাবতে হঠাৎ দুই উড়ুর ওপর কোনোই রেখে দুহাত দিয়ে কপাল চেপে ধরে বসে রইল। জায়নের দরজায় কেউ নক করলো, কিন্তু জায়নের এদিকে কোনো হুঁশ নেই। তারপর আরও 2-3 বার দরজায় নকের আওয়াজ আসলো। জাউন ভাই প্লিজ দরজাটা খুলুন। বৃষ্টির আওয়াজ আসতে জায়নে যেন হুঁশ ফিরে আসলো। জায়ন আস্তে করে উঠে দৃঢ় পায়ে দরজাটা খুলে দিল। ভুরু কুঁচকে বৃষ্টির দিকে তাকিয়ে দেখল। কিছু বলবি? বৃষ্টি অবাক হয়ে তাকিয়ে বলল, আরে বাবা কি বলবো, আপনার হাতটা কতটা কেটে গেছে দেখতে পাচ্ছেন না, রক্ত বের হচ্ছে। চলুন ভিতরে বসুন, আমি হাতটায় পট্টি করে দেই। আমি করে নেব, তুই যা। আরে বাবা একা একা কি করে করবেন, আসুন বসুন। জায়ন কপালে 2 আঙ্গুল ঘষতে ঘষতে বলল, বৃষ্টি প্লিজ, আই নিড সাম প্রাইভেসি রাইট নাও। বৃষ্টি একটু মন খারাপ করে বলল, কিন্তু হাতটা? জায়ন একটু নিশ্চুপ সুরে বলল, আই উইল টেক কেয়ার মাইসেলফ, জাস্ট গো। বৃষ্টি জায়নের দিকে আরেকবার ঘুরে বলল, বড় আম্মু তো আমাকে পাঠিয়েছে, এখন যদি আমি আপনার হাতটা ব্যান্ডেজ করে না যাই তাহলে আমাকে আবার বকবে। আঘাতটাই বা কোথা থেকে লাগলো? জায়ন একটু করুণ সুরে বলল বৃষ্টিকে, বৃষ্টি প্লিজ, আমি আম্মুর সাথে পরে কথা বলে নেব। বৃষ্টি কিছু একটা ভেবে ফার্স্ট এইড বক্সটা রেখে চলে গেল। এর মধ্যে জায়নের ফোনে অনেকগুলো কল এসে যাচ্ছে, কিন্তু জায়ন তার ফোন ছুঁয়েও দেখল না। বৃষ্টি চলে যেতেই জায়ন পুনরায় দরজাটা বন্ধ করে দিয়ে নিজের শরীরে থাকা সেই সকালের অফিসে পরে যাওয়া শার্ট আর ট্রাউজারটা খুলে ছুঁড়ে মারল ফ্লোরে। একটা টাওয়াল কোমরে পেঁচিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। শাওরের নিচে দাঁড়িয়ে আছে জায়ন, এক হাতে ভিজা চুলগুলো পেছনে ঠেলে দিচ্ছে, আর এক হাত মুঠোয় নিয়ে আশ্রে মারছে টাইলসের দেওয়ালে। ঠান্ডা পানির ধারা তার চুল বেয়ে গাল ছুঁয়ে পড়ছে মেঝেতে। ঠিক দেখতে যেন জমে থাকা সব অনুভবকে ধুয়ে মুছে ফেলতে চাইছে। জল আর নীরবতার মাঝখানে তার বুকের গভীরে কোনো এক কথার হাহাকার করছে। বলা হয়নি, শোনা হয়নি, তবু থেকে গেছে। যেমন এর বারবার গাড়িতে রোদের সঙ্গে হয়ে যাওয়া ঘটনা চোখের সামনে ফ্ল্যাশব্যাক হচ্ছে।
চোখটা বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করলো। I want you so much, my kitty cat. I want to taste you more than I thought. You taste like mine, my little kitty cat. What should I do with you, kitty? এই বলে পুনরায় আবার হাতটা টাইলসের দেওয়ালে আছাড় মারছে। এইভাবে কেটে গেল প্রায় ঘন্টাখানিক সময়। ঘন্টা পরে ওয়াশরুম থেকে বেরিয়ে কাবার্ড থেকে একটা টি শার্ট আর একটা ব্ল্যাক কালারের বাগি প্যান্ট বের করে সেটা পরে টাওয়ালটা দিয়ে মাথাটা আরেকটু মুছে বিছানায় গা এলিয়ে দিল। এদিকে তিয়াসও অনেকক্ষণ আগে ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়েছিল। দুপুরের পরে মেহেজাবিন বেগম অনেকবার জায়নকে খেতে ডেকেছে, কিন্তু জায়ন দরজা খোলেনি। সন্ধ্যা নামলো ধীরে ধীরে, ঠিক যেন আকাশ তার রং পাল্টে কালো ছায়া মেখে নিচ্ছে। গাছে গাছে হালকা বাতাসে পাতার দুলুনি, দূরে আকাশে ভেসে আসছে নরম সুরে। আর জানালার ধারে দাঁড়িয়ে কার যেন বুকের গভীর শূন্যতা হঠাৎ খুব করে টের পাচ্ছে। দিন শেষের এই আলোটা বড় অদ্ভুত, কিছু বলে না, তবু অনেক কথা বুঝিয়ে দেয়। সন্ধ্যাবেলায় জায়ন রেডি হয়ে কোথাও বেরোচ্ছিল। ড্রয়িং রুমে বসেছিল বাসার সকল সদস্য। প্রান্তিক চৌধুরী সাহেব জায়নকে দেখে বলে উঠলেন, কি এমন জরুরি দরকার ছিল যার জন্য তোমার প্রথম দিনেই অফিস থেকে দুপুরে বেরিয়ে যেতে হয়? আবারও বলে উঠলেন, শুনলাম হাতে নাকি চোট পেয়েছো, তো অফিস ছেড়ে কি এমন কাজে গেছিলে যার জন্য হাতের এই অবস্থা? এদিকে তাহসান সাহেবও বলে উঠলেন, কি রে জায়ান, তুই তো বললি তোর খুব জরুরি দরকার আছে, হাতের এই 12টা কি করে বাজালি? জান একটু চুপ করে বলে উঠল, কেন বাবা, আমার কি কোনো পার্সোনাল কাজ থাকতে পারে না? আমাকে কি সবকিছু বলেই করতে হবে? প্রান্তিক চৌধুরী সাহেব জায়ানের দিকে তাকে একটু অখুশি হয়ে মুখটা গম্ভীর করে বললেন, অবশ্যই থাকতে পারে, কিন্তু হাতের এই অবস্থা দেখে আমরা কি জিজ্ঞাসা করতে পারি না? এদিক দিয়ে জায়ান কিছু বলার আগে তিয়াসা বলে উঠল, আসলে বড়াব্বু, আমার সেন্টারের সামনে একটা লোকের সঙ্গে ধাক্কা খেয়ে ভাইয়ার হাতটা গাড়ির উইন্ডো গ্লাসে গিয়ে লাগে, তখন ভাইয়ার হাতে চোটটা পায়। জায়ান তিয়াসার কথা শুনে রাগান্বিত দৃষ্টি দিয়ে তিয়াসার দিকে তাকিয়ে আছে। তিয়াসাও সেটা দৃষ্টিপাত করলো। প্রান্তিক চৌধুরী সাহেব আবারও বলেন, আম্মু, আমি তো তোমায় জিজ্ঞাসা করিনি, তাহলে তুমি কেন বলছো? আর জায়ন তোমার সেন্টারের সামনে কি করছিল? এবার তিয়াসায় কিছু বলার আগে জায়ন তার বাবার কথার উত্তর দিল, কাজটা ওইদিকেই ছিল, তাই ওকে আসার সময় নিয়ে এসেছি। কোনো সমস্যা আপনাদের? প্রান্তিক চৌধুরী সাহেব বললেন, না না, সমস্যা কোথায়? ভালোই হয়েছে তুমি মেজো আম্মুকে নিয়ে এসেছো, কিন্তু হাতের আঘাতটা মাথায় ঢুকছে না। জায়ন এবার বিরক্ত হয়ে এবার উত্তরটা দিল, বাবা রোদ বলল তো কি করে আঘাতটা পেয়েছি। আমি একটু ব্যস্ত আছি এখন কি আসতে পারি? প্রান্তিক চৌধুরী সাহেব বলেন, হ্যাঁ যাও, দেখো আবার কিছু অঘটন না ঘটিও। এর মধ্যে মেহজাবিন বেগম জায়নকে বলে উঠল, বাবা, ভাবছিলাম কালকে তোদের বিয়ের কেনাকাটাগুলো করেই আসি, কি বলিস? এই বিয়ের কথা শুনে তিয়াসার বুককে যেন টাইফুন সাইক্লোন সব হয়ে গেল। এখন সে কোথায় পালাবে, না পারবে এসব শুনতে, আর না পারবে এখান থেকে পালাতে। কারণ এবার আরো বিরক্ত হয়ে পড়ল। যেটা তোমাদের ভালো লাগে সেটা করো, আমাকে বলার কি আছে? মেহজাবিন বেগম বলেন, তুই বিরক্ত কেন হচ্ছিস? আমি তো বলতে চাচ্ছিলাম যে তুই আর বৃষ্টি গিয়ে তোদের বিয়ের পোশাকটা নিজে পছন্দ করে কিনে নিয়ে আসিস। যেমন এবার একটু গম্ভীর স্বরে বলেন, আমি কোথাও যাব না, ইভেন আমার বিয়ের কোনো পোশাকও চাই না। তোমরা বৃষ্টিকে নিয়ে গিয়ে কিনে নিয়ে এসো, আমি এখন আসছি, পরে কথা হবে। এ বলে যান বাইকের চাবি নিয়ে বাইরে বেরিয়ে গেল। প্রান্তিক চৌধুরী সাহেব বললেন মেহজাবিন বেগমকে, তোমার ছেলের দিন দিন ভাবসাব আমার ভালো ঠেকছে না। মেহজাবিন বেগম কিছু বলবেন তার আগেই পনই আলী সাহেব বললেন, আরে ভাইয়া চিন্তা করো না, সামনে বিয়ে তো, তাই হয়তো একটু চিন্তায় আছে। মেহজাবিন বেগম বলেন, ছেলেটার দোষ দিও না, এই 1 মাস আগে বিদেশ থেকে ফিরল, সব কিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে একটু সময় লাগবে, তাই না? রুহেনা বেগমও একটু এগিয়ে এসে বলেন, জি ভাইয়া, আপা ঠিকই বলেছেন। প্রান্তিক চৌধুরী সাহেব বলেন, নাও নাও, বাবা হয়েছে, তোমাদের সামনে ছেলের কথা কিছু বললে হয়েছে, ব্যাস। আজকে আর চায়ের টঙের সামনে না যান, সিধা চলে গেল সাগরদের বাড়িতে। বাড়িতে ঢুকতেই কলিং বেলটা বাজালো দুবার। সাগরের স্ত্রী এভা এসে দরজা খুলে একটু মুচকি হাসি দিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, ভেতরে আসুন, আপনার জন্য উনি ওয়েট করছে। জি ভাবি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ, ভেতরে আসুন প্লিজ। ভাবি, সাগর কোথায়? জি ভাইয়া, উনি সাদেই আছেন, আপনি চলে যান, আমি আপনাদের জন্য একটু নাস্তা নিয়ে আসি। না ভাবি প্লিজ, কিছু খাবো না, ইচ্ছে নেই কিছু খাবার, আপনি অযথা কষ্ট করবেন না। ও মা, কি করে হয়? আপনি এত বছর পরে এই বাড়িতে এলেন,
আর আমাদের বিয়ের পরে প্রথম আসলেন, একটু কিছু তো খেতেই হবে। জ্যান একটু হেসে বলল, ঠিক আছে ভাবি। এই বলে জ্যান ছাদের দিকে চলে গেল। ছাদে যেতে জ্যান দেখল সাগর ছাদে রাখা চেয়ারের উপর বসে আছে। সাগর জ্যানকে দেখেই বলল, কিরে মামা, এত দেরি হলো কেন? জায়ন একটু ঠোঁট উল্টে বাঁকা হাসি দিয়ে বলল, আর বলিস না, বেরোনোর সময় বাবার হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। সাগর বলল হেসে হেসে, তো মামা উত্তর তো দিতেই হব। তুমি যে মামা এক মাইয়ার লগে হাত ফাটাই বইসা রইছো, তো প্রশ্ন তো আইবেই। জায়ন এবার একটু রেগে গিয়ে বলল, তোদের দুজনরে আবার ফোন করে বলাটাই ভুল হয়েছে। এসব বাদ দে, বল আহান কোথায়? সাগর হেসে বলল, বেটা একটু আগে কল দিয়া জানাইতেছে নাকি জ্যামে পড়েছে, আইতেছে একটু পরেই। খানিক সময় বাদে আহান ছাদে এসে পৌঁছালো। সঙ্গে সাগরের স্ত্রী ইভা এসে তাদের নাস্তা আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল। আহান বলল চেয়ারে বসতে বসতে, দোস্ত এখন নিজের হাত ফাটিয়েছিস, আর কয়দিন পরে তো ফাটাবি তা ঠিক নেই। আহান আবারও বলল, তুই নিজে 2 দিন বাদ বিয়ে করছিস, তাহলে তুই নিজেকে লিটল প্রিন্সেসের সাথে কেন জড়াচ্ছিস? এটা কি ঠিক জায়ান? জায়ান এবার রেখে আহানের কলা চেপে ধরে বলল, আহানের বাচ্চা, তুই কাকে লিটল প্রিন্সেস বলছিস? তোদের কতবার বারণ করবো বলতো? তোরা কি চাস আমি তোদের মার্ডার করি? সাগর একটু কেঁপে কেঁপে বলল ভঙ্গি করে, দেখ মামা, আমি কিন্তু কিছু বলি নাই। এখন যা বলেছে আহান বলেছে, তাই পেদানি ডা আহানরেই দে, আমি নয়। যখন বলবো তখন আমায় দেশ। সাগর এই কথা বলে খিলখিল করে হেসে উঠল। জায়নের চোখ রেখে এমন মনে হচ্ছে এই দুজনে কে গিলে খাবে। আহান বলল, এবার ছাড়, আর কিছু বলিস না বাপ আমার। সাগর বলল, নিজে করবে বিয়ে, আমরা বললেই দোষ। জায়ন এবার আরো উত্তেজিত হয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, শোন, আমি ঠিক ভুল বুঝি না, আর আজ থেকে তোরা ওকে আপু বলবি। শালা ইডিয়াটস কোথাকার। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি যদি 10টাও বিয়ে করি তাও লিটল কিটি ক্যাট শুধুই আমার। আর যদি ও অন্য কারো হওয়ার চেষ্টা করে, ওকে মার্ডার করে নিজে মরে যাব। আর ওর কাছে যদি কেউ আসার চেষ্টা করে তাহলে ওখানে পুঁতে দেব। শি ইজ মাইন, ওয়ান অ্যান্ড অনলি মাইন। সাগর আর আহান এর সামনে কেউ যেন কথার বিস্ফোরণ ঘটালো। তারা নিজেরাই হতবাক, কি বলে এই ছেলে। সাগর সারা ছাদ ঘুরে না পেরে বলেই উঠল, এই বেড়া কয় কি? এই আহান, আমার একটু সিমটি কাটতো। পাবনা দিয়া কোন পাগল ছাগল ছাড়া পায় নাই তো ভুল করে আমার বাসার ছাদে আইয়া পড়ছে। জায়ন হাতের কবজি নিজের সঙ্গে আলিঙ্গন করে ভুরকুচকে সাগরের দিকে তাকিয়ে আছে। এই তাকানো দেখে আহান আর চুপ করে থাকতে পারল না। দেখ দোস্ত, এইসব তলাগানি তুলকিনি দিয়ে লাভ নেই। সাগর ঠিকই বলেছে, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? আর ইউ সিক? জায়ন দাঁতে দাঁত পিষে উত্তর দিল, আই এম নট আ সিক ব্রো। আমি এক ঘোরের মধ্যে আছি আহান। আমি ভেবেছি হয়তো এই ঘোর কাটিয়ে উঠতে পারবো, বাট বিশ্বাস কর, ডে বাই ডে আমি এই ঘোরের গভীরে প্রবেশ করছি। আহান বলে উঠল, তাহলে তুই বিয়েটা কেন করছিস? হুদায় জায়ান, হুদাই। জায়ন 2 হাত দিয়ে নিজের মাথার চুল টেনে দাঁত খিচিয়ে উত্তর দিল, মেঝুমা যদি হার্টের পেশেন্ট না হতো তাহলে ওই মুহূর্তেই বিয়ে ক্যান্সেল করে দিতাম। যে মুহূর্তে ওই পিচ্ছি আমার মাথা নষ্ট করা শুরু করেছে। বয়স দেখতাম না, সমাজ দেখতাম না, পরিবার দেখতাম না, তখনই তুলে নিয়ে বিয়ে করতাম। এবার সাগর আর আহানও কিছু বলল না। এইভাবে রাতের আধারে সোডিয়ামের আলোতে কেটে গেল 3 বন্ধুর কথোপকথন। তিয়াশা বেলকুনিতে দাঁড়িয়ে বারবার দুপুরের কথা ভেবে শিউরে উঠছে, আর মনের গভীরে বয়ে চলছে এক নিঃশব্দ উদাসীনতাই। যেন নিঃশব্দে আকাশের তারাদের কাছে নিজের না বলা কথাগুলো রেখে যাচ্ছে। চোখ দুটো স্থির হয়ে তাকিয়েছে দূরের দিগন্তে, ঠিক যেন কিছু একটা খুঁজছে, কিন্তু সেটা তার হাতের নাগালের বাইরে। হঠাৎ করে দেখতে দেখতে বাড়ি সেই চঞ্চল মেয়েটাও নিজের কিশোরী অনুভূতির মায়ে এক কাঠগড়ে দাঁড়িয়ে আছে। আকাশের পানে তাকিয়ে নিজেকে যেন তারাদের সঙ্গে এক নীরব বন্ধুত্ব গড়ে তুলেছে, যেখানে তিয়াশা নিজের সব অভিমানগুলো তার কাছেই জমা করছে। এই যে শুনছো, হ্যাঁ তোমাদেরই বলছি। তোমাদের নতুন সঙ্গী আমি, একটু কথা বলতে এসেছি তোমাদের সঙ্গে, আমার মন খারাপ নিয়ে আর কিছু না বলা কথা নিয়ে। এ তার কেমন ছোঁয়া, যা ভুলতে পারছি না, যা লিখে গেছে আমার এই নতুন ব্যাকুল মনের এক ছেঁড়া পাতায়।
এ কেমন বুকের ব্যথা? কেন হয় এই ব্যথা? সেই তারার আলোয় চোখের গভীরে লুকিয়ে থাকা প্রশ্নগুলো যেন প্রতিফলিত হচ্ছে জীবনের সময়ের আরেকটি নামহীন অপেক্ষায়। এ তোমার কি মাই জড়ালে বলতে পারছি না তো কি করে আড়াল হব এই মায়ার জালের থেকে, বলতে পারো? তিয়াশা এখনও দাঁড়িয়ে আছে তার ঘরের সেই বেলকনিতে। রাতের সময় তখন 10:32। বাসায় সবাই রাতের খাবার খেয়ে যে যার মতো নিজের রুমে প্রবেশ করে গেছে। জায়ন এখনও বাড়িতে ফেরেনি। মেহজাবিন বেগম জায়নকে ফোন করে জেনে নিয়েছিল সে রাতে স্বাগতের বাসা থেকে খেয়ে আসবে। হঠাৎ বাইকের শব্দে তিয়াশা তার ভাবনার জগৎ থেকে ফিরে এলো বাস্তবে। সেই শব্দের দিকে দৃষ্টি পেক্ষণ করতেই দেখতে পেল সে তার মনে গভীরে থাকা প্রশ্নের মালিকটাকে। জায়নের নজর পড়েছিল বেলকনিতে। দেখতে পেল তার ছোট্ট মায়াবী রমণীকে। বেলকনির হালকা আলোয় তিয়াশার মুখখানা যেন জায়নের হৃদয়ের গভীরে তোলপাড় জ্বালালো। তাকে দেখে সে বাইকের হর্নটা দুবার বাজালো। তৎক্ষণাৎ তিয়াশার নজরও এদিকে পড়ল। দুজনের দৃষ্টি একে অপরের দিকে স্থির হয়ে রইল কিছুক্ষণ এভাবে দুজনের দিকে তাকিয়ে। তিয়াশা নজর এড়িয়ে নিজের রুমে ফিরে গেল। এদিকে জায়নও বাইকের থেকে নেমে সদর দরজা দিয়ে উপরে চলে গেল। চৌধুরী বাড়িতে নিভে গেল রাতের শেষ আলোটুকু। বাড়ি দিল সব ঘুমের দেশে। কেউ জেগে আছে তার নিজ ভাবনায়, কেউ ডুবে গেছে তার স্বপ্নের দুনিয়ায়। রাত ঘনিয়ে সকাল এলো। মিঠি আলোয় আবার ছড়িয়ে পড়ল থাই গ্লাস ভেদ করে। জায়নের রুমে চোখ মেলে নিজের ফোনটা চেক করে দেখল ইভির মিসড কল হয়ে আছে। জায়ন কল ব্যাক করলো। রিং হচ্ছে। কলটা রিসিভ হতেই ইভি ও পাশ থেকে বলল,